আমরা যেখানে ছিলাম হিস্টোরি অফ কম্পোজিট। সো আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। ক্লাসিফিকেশন অফ দ্য কম্পোজিট, আমরা একটু ক্লাসিফিকেশনে চলে আসি। দেখো এটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। আমরা ক্লাসিফাই করতে পারি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। প্রথমত দুটো ক্ষেত্রে, যেমন ভেরিয়েশনটা কোথায় কোথায় আসতেছে, আমাদের প্রথমত ভেরিয়েশনটা আসতেছে ম্যাট্রিক্সে, অর্থাৎ আমরা কি ম্যাট্রিক্সটা ইউজ করছি সেটিতে, এবং সেকেন্ডলি যে ভেরিয়েশনটা আসছে সেটি হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল আমরা কি ইউজ করছি সেটির উপরে। তো ফার্স্ট লেভেল যেটা ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল আমরা এখানে দেখি, যেমন রয়েছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, ইপোক্সাইড, পলিস্টার, নাইলন এটসেট্রা। আমরা কি ইউজ করছি, পলিস্টারও কিন্তু ইউজ করা যায়, সিরামিক ম্যাট্রিক্স, গ্লাস, সিরামিক ইত্যাদি, মেটাল ম্যাট্রিক্স, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম ইত্যাদি। অর্থাৎ আমরা মেটাল না, আমরা অর্থাৎ ম্যাট্রিক্স হিসেবে কি ইউজ করছি। সেকেন্ডলি আমরা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে কি ইউজ করছি, যেমন ফাইবার, শর্ট লং, এস গ্লাস, আর গ্লাস, কার্বন ফাইবার, বোরন ফাইবার, সিরামিক ফাইবার, অ্যারামিড। আমরা তো জানি যে অ্যারামিড ফাইবার সবচেয়ে শক্তিশালী ম্যানমেড ফাইবার, তাই না? তার জন্ম থেকেই তাদের সাধারণত র মেটেরিয়াল 2 তে আমরা দেখেছি যে শক্তি প্রদান করে, অর্থাৎ বিভিন্ন ফায়ার ফাইটিং স্যুট থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাজে ব্যবহার করা হয়। ওকে, ইয়ার্ন হতে পারে, ফেব্রিক হতে পারে, ওভেন নিটেড, নন ওভেন ব্রাইডেড ইত্যাদি। ওকে, তো এই ফর্মের উপর বেস করে তৈরি করা হচ্ছে। সেকেন্ড, যদি আমরা বলি আমাদের যেটা ছিল পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, অর্থাৎ পলিমারটা কি সেটির উপর বেস করে আমরা কিন্তু তৈরি করছি। তো পলিমারটা তো আমরা দেখলাম বিভিন্ন প্রকার পলিমার হতে পারে। এরপরে আসি যে এই পলিমার কিন্তু আবার দুই প্রকার, যেটা আমরা একটু আগে দেখে এলাম, সেটি হচ্ছে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেট কম্পোজিট। থার্মোপ্লাস্টিক কম্পোজিটটা কি, যেটি একটু আগে আমি বলেছি, অবশ্য তোমাদের বলা আছে, দিস টাইপ অফ কম্পোজিট ম্যাটেরিয়াল উইথ থার্মোপ্লাস্টিক resin like polyester, high density polyethylene, etc. They are laser used in high tech material, and due to the higher viscosity which cause problem during their penetration of the reinforcement, সেটি থার্মোপ্লাস্টিক সাধারণত কম ইউজ করা হয়। তবে স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার অ্যারামাইড ফাইবার কি স্যার সবচেয়ে শক্তিশালী ম্যানমেড ফাইবার নাকি স্যার জাইলন? এখন পর্যন্ত না, কারণ আগে ছিল অ্যারামিড, তো প্রথমের দিকে ছিল, এখন আরো বেশি শক্তিশালী ফাইবার জাইলন হতে পারে, তারপর জি স্যার, পিবিও জাইলন। আছে, ঠিক আছে। এরা অ্যারামিটার থেকে বেশি এই ক্রাইটেরিয়া তো দেয়। পিবিও স্যার, পিবিও। হ্যাঁ, আমরা তো আমাদের লেকচারে পড়েছি। জি স্যার। ওকে, থার্মোসেট কম্পোজিট, যেটি হচ্ছে দিস কম্পোজিট আর থার্মোসেট পলিমার লাইক লিপক্সি, আনস্যাচুরেটেড পলিস্টার এন্ড ভিনাইল এস্টার as resin. They are most used type composite material in automotive. এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় থার্মোসেট কম্পোজিট যেটা, ঠিক আছে। ইপক্সি, আনস্যাচুরেটেড পলিস্টার, রেজিন, ভিনাইল এস্টার, এই ধরনের এটা, কারণ এটি মেলামাইনের মতো শক্ত হয়ে যায়। আর থার্মোপ্লাস্টিক, যেমন যদি পলিথিন গলিয়ে আবার বানাই, মনে করো তোমার কাছে বদনা আছে, বদনা গলিয়ে তুমি জগ বানাইলা, এই লাইক, এটি থার্মোপ্লাস্টিক আমরা বলছি। তো থার্মোসেট এবং থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা চলে যাই যে পলিমার মেট্রিক কম্পোজিট যেটা পিএমসি and fiber reinforced plastic যেটা FRP are referred as the reinforced plastics হিসেবে পরিচিত। Common fiber use as glass, graphite, boron, aramid, Kevlar যেটা। This fiber have high specific strength and specific stiffness. Matrix material are usually thermoplastic to thermoset or thermoset, epoxy, polyester, 80% epoxy resin use করা হয়, fluorocarbon, silicon, phenol, etc. ওকে, পলিমার ম্যাট্রিক্স। এরপরে আসি সিরামিক ম্যাট্রিক্স। সিরামিক ম্যাট্রিক্সটা সাধারণত আমরা কাজ করতে পারি না, যেহেতু অ্যাভেলেবল না। বলা হচ্ছে সিরামিক ম্যাট্রিক কম্পোজিট আর used in application while the resistance to light, temperature and corrosive environment. Okay, CMC are the strong and stiff but they lack of crystallinity. এটা একটা আমাদের অর্থাৎ সিরামিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল ইউজুয়ালি কি কি হতে পারে, সিলিকন কার্বাইড, সিলিকন নাইট্রাইট এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা কই পাবো, এই যে এটা দেখো, ওই যে তোমাদেরকে বলছিলাম লোহা কাটার যে ব্লেডটা তৈরি করা হয়, ওই যে ড্রিলে লাগিয়ে করে, এন্ড দা মোলাইট,
অর্থাৎ আকরিক লাইক কম্পাউন্ড অ্যালুমিনিয়াম সিলিকন অক্সিজেন and they are written stand up to 300 degree Fahrenheit. Fiber material used commonly as a carbon, aluminum oxide. Application are in jet, automobile engine, deep mining, cutting tools, dies, etc. এই যে ইয়ে দেখছো, টারবাইনটা দেখছো বা প্রপোলারটা দেখছো, এই প্রপোলারটা কিন্তু সিরামিকের, অর্থাৎ আমাদের এখানে ম্যাট্রিক্স হিসেবে কি থাকছে, সিরামিক্স। সিরামিক্স কি, সেগুলো হতে পারে সিলিকন কার্বাইড, সিলিকন নাইট্রাইট, অ্যালুমিনিয়াম। এটার ওই যে সহজ একটা উদাহরণ, যে কাস্ট লোহা দেখছো না, বললাম না যে ওই যে লোহা কাটা এরকম একটা ব্লেড দিয়ে, তোমরা লক্ষ্য করবা এখানে ফাইবারটা মনে করো কার্বন হতে পারে অথবা অন্যান্য ফাইবার হতে পারে এরকম, এবং এটা একটু ধারালো ব্লেডের মতো না, কাস্ট আয়রনের, লক্ষ্য করেছো? ওটাকে আমরা সিরামিক্স ম্যাট্রিক্স বলছি, এবং ছবিতেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। তাহলে পলিমার ম্যাট্রিক্স, সিরামিক্স ম্যাট্রিক্স, মেটাল ম্যাট্রিক্স। এরপরেও কিছু তুমি মেটালও ইউজ করতে পারো। সেই মেটালের সাথে যখন মেটালের পারফরমেন্সকে এনহ্যান্স করার জন্য এর সাথে অন্য কিছু যুক্ত করবে, তখন সেটাকে আমরা মেটাল ম্যাট্রিক্সও বলছি। বলা হচ্ছে দা মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট offer higher modulus of elasticity, ductility, Hangurata, and resistance to the elevated temperature than polymer matrix composite. But they're heavier and more difficult to process. অবশ্যই, কারণ গলিয়ে, অর্থাৎ যখন তুমি মেটাল ইউজ করবে তারা তো সাধারণত সলিড ফর্মে থাকে, আর আমাদের পলিমার তৈরি করতে গেলে তো সেটা সলিড থেকে লিকুইডে নিতে হবে, তারপর সেটা সলিড হবে। তাহলে এখানে একটু ঝামেলা রয়েছে। যেমন গ্রাফাইট হিসেবে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লেড, কাপার এগুলো ইউজ করা হয়। যেমন অ্যালুমিনিয়াম যেটা কি স্যাটেলাইট, মিসাইল, হেলিকপ্টারস, ম্যাগনেসিয়াম স্পেস এন্ড স্যাটেলাইট স্ট্রাকচার, লেড যেটা সেটা স্টোরেজ ব্যাটারি প্লেটস, আমাদের ওই যে চার্জিং ব্যাটারি গুলো আছে না, যে ব্যাটারি প্লেট গুলা, সেটা কপার, ইলেকট্রনিক কন্ডাকশন বিয়ারিং, বোরন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম। ঠিক আছে, জেট ইঞ্জিন, ফ্যান ব্লেডস, অ্যালুমিনা, সিলিকন কার্বাইড, মলিবডেনাম, টাংস্টেন, হাই টেম্পারেচার কম্পাউন্ডস ইত্যাদি। তাহলে আমরা দেখলাম তিন প্রকার। তাহলে কি হলো, পলিমারের, তারপর হলো মেটাল, আর একটা হলো সিরামিক। এবার একটু আসি আমরা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের দিকে, অর্থাৎ যেটি শক্তি বৃদ্ধি করবে। বলা হচ্ছে দা রেইনফোর্সমেন্ট ইউজড ইন ম্যানুফ্যাকচারিং be in laminates where they combined in get certain thickness of from woven and cloth on the basis of the reinforcement composite categories, laminate composite and 3D composite. নরমালি যখন আমরা কম্পোজিট তৈরি করছি তখন সেটি প্লেন, অর্থাৎ ঘরের সিলিং এর মতো, তখন সেটাকে আমরা ল্যামিনেট কম্পোজিট তৈরি বলছি, আর একটা হচ্ছে 3D কম্পোজিট। তো যে কোনোটাই আমরা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে পারি। তো ল্যামিনেট কম্পোজিট গুলো কি, সেটা ল্যামিনেশন, ল্যামিনেট, আমরা ছবি ল্যামিনেট করি না, ছবি কি ল্যামিনেট করি, দুটো প্লাইয়ের ভিতরে ঢুকিয়ে প্রেস করি, তাই না? তো এটার থিকনেস সাধারণত নেগলিজিবল। Laminate composite. In laminar composite, the layers of reinforce are stacked in a specific pattern to obtain required properties in resulting composite pieces. কি করা হচ্ছে, ল্যামিনার কম্পোজিট the layer of reinforcement stack রাখা হবে, and these layers are called plies or laminates. And laminates can be composed of reinforced material. কিভাবে, এরকম একটা প্লাই রাখা হলো, তারপর আরেকটা প্লাই রাখা হলো, তারপর আরেকটা প্লাই রেখে প্রেস করে একত্রিত জুড়ে দেওয়া হলো। যেমন এর উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে প্লাইউড। ওকে, ফাইবার। এখন এই প্লাই গুলো তৈরি করতে কি ব্যবহৃত হতে পারে? ফাইবার, ইয়ান, ওভেন, নিট, নন ওভেন, ব্রেড, মাল্টি ফাইবার, উড বা যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে। আমরা ইয়ের কথা দেখছিলাম, স্বাগত বোধহয় দেখেছিল সেটি, আমরা যখন র মেটেরিয়াল 1 পড়ছিলাম, পাইনাপেল ফাইবার পড়ছিলাম, তো পাইনাপেল ফাইবারের থেকে স্টার্ট করার পর যে লেফি ম্যাটেরিয়ালটা থাকছে সেটা দিয়ে কিন্তু তারা কম্পোজিট তৈরি করছে, অথবা আমাদের যে খড় রয়েছে সেটা দিয়ে সম্ভব, অর্থাৎ এটি রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। তো একটার এক এক রকম হবে। এখানে আমরা দেখছি যে ল্যামিনা, অনেকগুলো ল্যামিনা অর্থাৎ একত্রিত করে শীটগুলো পুরোটাকে একটা তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি ল্যামিনেট। 3D কম্পোজিটের অবশ্যই 3 ডাইমেনশনাল হতে হবে, আর ইউজ পারফর্মস কনস্ট্রাক্টেড ফ্রম দ্য ইয়ার্ন স্টাউ অর্গান কমপ্লেক্স 3 ডাইমেনশনাল স্ট্রাকচার and they can be created from 3D weaving. এখন আসি আমরা 3D তে, তাহলে কি এটা ফেব্রিক তো যা আছে তাই, তো এটার 3D ফরমেশন যদি হয় তাহলেই হবে 3D weaving process, knitting, 3D braided, 3D laid, short fiber,
অর্থাৎ এনি ফর্ম, তোমার 3D ফর্ম হলেই হলো, তুমি তোমার ম্যাটেরিয়াল গুলো কিভাবে রাখবে সেটা তোমার ব্যাপার। এন্ড বলা হচ্ছে resin is applied in 3D platform to create the composite material. 3D dimensional composite are used in highly engineered and highly technical application in order to achieve the complex mechanical properties. 3-dimensional composites are engineered to react the street and strain away, and they are not possible to traditional composite material with a single direction. And 2D oven composite sandwich and the laminate material. অর্থাৎ এটি একটু ভিন্ন আমাদের যে নরমাল কম্পোজিট ম্যাটেরিয়াল গুলো রয়েছে তাদের থেকে। যেমন এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি 3D, অর্থাৎ এটি তো মনে করো তুমি যদি একটা কোনো পার্টস তৈরি করতে চাও বা কোনো কিছু, সেই ক্ষেত্রে তোমার 3D তে যেতে হবে এবং 3D টা একটু জটিল। ওকে, আমরা একটু রেইনফোর্স ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশনে চলে আসবো। তাহলে টেক্সটাইল পারফরম্যান্স সেটি 2-dimensional পারফরম্যান্স যদি হয়, ওভেন, ব্রেড, নিট, নন ওভেন। তো বায়াক্সিয়াল উইভিং তো আমরা জানি, ট্রায়াক্সিয়াল উইভিং জানি না, আমরা বেনি গাঁথি না মেয়েদের চুলে বা শিকায় পিছনে চুলে বেনি গাঁথি না, তো এটা যখন 2টা হবে তখন ট্রায়াক্সিয়াল, বায়াক্সিয়াল তখন 3টা হবে তখন ট্রায়াক্সিয়াল। এটি হতে পারে ফ্ল্যাট ব্রেডিং, ব্রেড তো আমরা জানি জুতার ফিতা, সার্কুলার ব্রেডিং হতে পারে। নিট, ওয়ার্প নিট এবং ওয়েব নিট, আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ওয়েব নিট, ওয়ার্প নিট করি না সাধারণত, করা হয় না যে এমনটা না, করা হয়। নন ওভেনের ক্ষেত্রে তো আমরা দেখেছি মেকানিক্যালি, কেমিক্যালি নন ওভেন হতে পারে। কম্বিনেশনের ক্ষেত্রে নিটিং প্লাস উইভিং একসাথে, নিটিং প্লাস নন ওভেন একসাথে দিয়েও কিন্তু ফেব্রিক থেকে ইয়ে তৈরি করা যেতে পারে। অপরদিকে 3-ডাইমেনশনালের কথা যদি বলি, সেটিতে স্টিচ, যে লগ স্টিচ, চেইন স্টিচ, ওভেনের ক্ষেত্রে বাইএক্সিয়াল, ট্রাইএক্সিয়াল, মাল্টিএক্সিয়াল, ব্রেড, নিট কম্বিনেশন, অর্থাৎ যে কোনো ভাবে হোক সেটাকে 3D তৈরি করা হয়। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটি কিন্তু 3D কম্পোজিটের উদাহরণ। ওকে ওকে, এবার আমরা চলে আসব প্রথমে ওভেন ফেব্রিক রেইনফোর্স কম্পোজিট, অর্থাৎ আমরা ওভেন ফেব্রিক দিয়ে এবার ইয়ে তৈরি করব, রেইনফোর্স ফেব্রিক অর্থাৎ কম্পোজিট তৈরি করব। তাহলে কি, মনে করো তোমার টেবিল আছে, টেবিলের একটা সুন্দর ইয়ে রয়েছে, একটা গ্লাসের ভিতরে মনে হচ্ছে যে একটা কাপড় ঢুকানো আছে। এটি সাধারণত অনেক সময় আমরা দেখে থাকি বা পাওয়া যায়। এটি কিভাবে করে? এটিও কিন্তু পলিস্টার রেজিন দিয়ে করা হয়। কি করা হয়, প্রথমে রেজিন ঢালা হয়, মনে করো একটা কাচের ইয়ের উপরে, মনে করো কাচের একটা সারফেসের উপরে রেজিন ঢালা হয়। রেজিন ঢালার পর তারপর ফেব্রিকটা বিছানো হয় সুন্দর করে, তারপর আবার রেজিন ঢালা হয়। তো যখন এই রেজিনটা শুকিয়ে যায় তখন এটি একটি কাচের ন্যায় আচরণ করে এবং এটিকে কেটে এবং গ্রাইন্ডিং করে ফিনিশ করে তারপর ডেলিভারি করা হয়। সুন্দর, তখন মনে হচ্ছে যে এই ফুল ফল পাখি আঁকা যে ফেব্রিকটা ওটা আমার কাচের ভিতরে ঢুকে আছে, আসলে কিন্তু তা না। ওকে, সেটা ভিতরে থেকে যায়। এবং একই সাথে এখানে তুমি যদি জ্যান্ত ফুল টুল সহ যদি তুমি দাও রেজিনে, ওটা ওরকমই থাকবে অনাদিকাল, ওটা নষ্ট হবে না। সো যারা ওই যে আর্ট এন্ড ক্রাফটস অনেকেই দেখে থাকো তোমরা, সেখানেও কিন্তু তারা এই কাজটা করে থাকে এই রেজিন ইউজ করে। তো ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি করছি, বলা আছে ওভেন ফেব্রিক ক্যারেক্টার ইন্টারলেসিং অর মোডিয়ান সিস্টেম আর currently and the most widely used in textile reinforced with glass, carbon and aramid reinforced. Oven composite being used in wide variety of application including aerospace. Oven reinforcement exhibit the good stability of the good oil. এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভেন ফেব্রিকটা কিভাবে আছে, তার এটার সাথে এই যে দুটো একত্রিত করে, অর্থাৎ এটা রেইনফোর্স ম্যাটেরিয়াল, এটা ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল, আর এখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। ওই তাহলে যে কোনো প্রকার ওভেন ফেব্রিক ইউজ করে আমরা ওভেন স্ট্রাকচার যে চালাতে পারি। ওকে, ওভেন ফেব্রিক রেইনফোর্সমেন্ট কম্পোজিটের ক্ষেত্রে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো বলা হচ্ছে পাঞ্চ, অর্থাৎ যেটা দিয়ে পাঞ্চ করব, হোল্ডার, একটা প্লেট, তারপরে নিচে ডাই এবং ফেব্রিক। মনে করো এরকম একটা আমি স্ট্রাকচার তৈরি করব বাটির মতো, বলের মতো। তাহলে এটা কিভাবে তৈরি করব, আমার একটা ডাই লাগবে, ওই যে বললাম ফর্মা ডাইস বললাম আমি, এটাকে শুদ্ধ ভাষায় ডাই বলছে এরকম। তো এখন এটার উপরে তাহলে ফেব্রিকটাকে বসাতে হবে, মোল্ড রিলিজিং অ্যাপ্লাই করে ফেব্রিক যেটা বসানোর পর এখানে রেজিন সহ ফেব্রিকটাকে চুবিয়ে বা রেজিন ঢেলে দিতে হবে, তারপর উপরে একটা ইয়ে দিতে হবে এবং এই যে পাঞ্চ যখন দিব তখন এটি
ভাঁজ হয়ে যাবে এবং তখন এরকমই শেপ তৈরি হবে। বলা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ওভেন ফেব্রিক রেইনফোর্সমেন্ট কম্পোজিট আর ডমিনেটেড বাই দ্য টাইপ অফ ফাইবার ইউজড ইন উইভিং প্যারামিটার্স এন্ড দ্য stacking and orientation of the various layer. Oven reinforcement textile exhibit good stability in warp and weft direction and often offers the highest cover of ion packing density in the relation of fabric thickness. Oven fabric সাধারণত কি টাইটলি হয়, মানে গ্যাপ থাকে না কম ওয়ার্প এবং ওয়েপের মাঝখানে। Glass reinforced oven fabrics are give rise naturally to composite with lower mechanical properties because of their much lower value of the glass fiber and modulus compared to the cotton. তো গ্লাসের ক্ষেত্রে আবার একটু ভিন্ন, and pre-pack manufacturing were able to early and supply over pre-pack from similar use of non-oven material. Pre-pack সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে, অর্থাৎ ওভেন ফেব্রিক দিয়ে কিভাবে করা হয় বা ওভেন ফেব্রিকে সেটি আমরা জানলাম। আরেকটি রয়েছে সেটি হচ্ছে 3D ওভেন কম্পোজিট। তো 3D ভাবে যখন আমরা তৈরি করব ফেব্রিকটাকে বা ডাইসটাকে তৈরি করব, সেটির ফলে যে স্ট্রাকচারটা সেটি হবে সেটাই 3D ওভেনের হলে ওভেন, নিটের হলে নিট, নন ওভেনের হলে নন ওভেন। ওকে, নিটেড ফেব্রিক রেইনফোর্স কম্পোজিট ম্যাটেরিয়াল কথা যদি বলি তাহলে সেটি তো আমরা দেখলামই, অর্থাৎ নিটেড ফেব্রিক গুলো যখন ইউজ করব সেটা ওয়ার্ক হতে পারে, ওয়েফট হতে পারে, তখন সেটা বলছি নিটেড রেইনফোর্স কম্পোজিট। 3D নিটেড রেইনফোর্স কম্পোজিট আমরা এখানে দেখছি যে এখানে দেখো এটা একটা 3D নিটেড ফেব্রিক, এখানে রেজিন দেওয়ার পর সেটা এরকম হয়ে গেছে। তো এটা কি সাধারণত যে ডিম নিয়ে যায় ওরকম মনে হচ্ছে না? তো সেখানেও অর্থাৎ এনি টাইপস অফ 3D কনস্ট্রাকশন আমরা কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারছি বা এটা দিয়ে বানাতে পারছি। আমাদের যে বইয়ের র‍্যাক, আমাদের যে বা জুতা রাখার র‍্যাক বা দৈনন্দিন জীবনের ডিম রাখার কেস ইত্যাদি সবই কিন্তু এখান থেকে তৈরি করা যাচ্ছে। ওকে, ব্রেইডেড ফেব্রিক রেইনফোর্সমেন্ট। ব্রেইড ফেব্রিক সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি। ব্রেইড ফেব্রিক গুলো কিভাবে তৈরি করা হয়, যে বলা হচ্ছে 1122 প্যাটার্নস। এই যে দেখো অনেকগুলো ফাইবার একত্রিত, এখানে কিন্তু কোনো নিটিং করা হচ্ছে না, একটা আরেকটা ইয়ার সাথে ইন্টারলেস করে কিন্তু তৈরি করা হচ্ছে। আমাদের জুতার ফিতা যেভাবে তৈরি করা হয়, অথবা আমরা বেনি গাঁথি না যেভাবে, মাথার বেনি যেভাবে গাঁথি সেটাই হচ্ছে ব্রেইড, কিন্তু ফেব্রিকের ক্ষেত্রে সেটা প্লেন হবে আর ব্রেইডের ক্ষেত্রে সেটি সার্কুলার অথবা এরকম রাউন্ডেড হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা দিয়েও হতে পারে। এই ব্রেইডের একটা সুবিধা হচ্ছে আমরা এখানে অনেকগুলো ব্রেইড দেখতে পাচ্ছি, যে ডায়মন্ড ব্রেইড, তারপর সার্কুলার। ব্রেইডের একটা সুবিধা হচ্ছে এটা দিয়ে আমরা ওই যে বিম তৈরি করতে পারবো চারকোনা, অথবা আমাদের যে বাঁশ বা কাঠের পরিবর্তিত যে ব্যবহারগুলো সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, ব্রেইডেড স্ট্রাকচার, এখানে আমরা ব্রেইডেড স্ট্রাকচার গুলো দেখছি, সেটি অনেক লেয়ার হতে পারে। ওকে, তাহলে ব্রেইডেড ফেব্রিক দিয়ে যখন আমরা করব তখন সেটা ব্রেইডেড কম্পোজিট। এরপরে যখন আমরা স্টিচ ফেব্রিক রেইনফোর্স কম্পোজিটের কথা বলছি, আমরা স্টিচ যখন করব, অর্থাৎ অনেক লেয়ার অফ ফেব্রিক একসাথে মিক্স করে দেন সেটা দিয়ে আমরা কম্পোজিট তৈরি করব। তাতে কি হবে, যেমন দেখো একটা 45 অ্যাঙ্গেলে, ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন দিচ্ছে বা অবস্থান করছে, আরেকটি 90 ডিগ্রি, আরেকটি 45, আরেকটি 90, আরেকটি 0। তাহলে আলটিমেট কি হলো, এই যে লেয়ারটা, তাহলে এখানে লেয়ারে কতগুলো ফাইবার গুলো বিভিন্ন ভাবে থাকছে, এবং এটাকে যখন কম্পোজিট করা হবে নিশ্চয়ই নরমাল প্লেন ভাবে বসানো ফেব্রিকের থেকে এটার বেশি ভালো হবে। তো স্টিচ বলা হচ্ছে কেন, ফেব্রিক গুলোকে এভাবে বসিয়ে কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে দেওয়া হয়, তখন কি একটা প্লেন আর একটা প্লেন থেকে নড়ে যেতে পারে না, সেজন্য সেটাকে স্টিচ বলছে। এবং এটা দিয়ে যখন তুমি কম্পোজিট তৈরি করবা অবশ্যই এটা ফার বেটার দেন আদার। ফেব্রিক রেইনফোর্স কম্পোজিট আমরা এখানে দেখছি যে লেয়ার অফ ফেব্রিক গুলোকে স্টিচ করে দেওয়া হচ্ছে, লক করে দেওয়া হচ্ছে। আরো কিছু কম্পোজিট রয়েছে, যেমন লেমিনার কম্পোজিট, কনভেনশনাল, আমরা একটা আরেকটার সাথে করে স্যান্ডউইচ, ফোম ম্যাটেরিয়াল, ওই যে কোর দেখলাম না মাঝখানে শুরুর দিকে, এটা দিয়ে দিতে পারি। হানিকম স্যান্ডউইচ একটা স্ট্রাকচার, হানিকম লাইক হতে পারে। ওকে, আজকে আর আমরা ম্যানুফ্যাকচারিং এ যাব না, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে কম্পোজিট ম্যাটেরিয়ালের ম্যানুফ্যাকচারিং করা হয়। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।